প্রমাণ কি চাইতে পারবেন? রেজওয়ানা হাসানের কাছে। সৈয়দ রেজওয়ানা হাসান উপদেষ্টা ভদ্র মহিলা সবকিছু ফাঁস করে দিল। চিচিং ফাঁক। ওই যে আলিবাবা 40 চোরের গল্প শুনছিলেন আপনারা? তারা কি করতো জানেন? পাহাড়ের ভিতরে থাকতো আর বাইরে আইসা ডাকাতি করতো, কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকতো কেমনে? ওই পাহাড়ের সামনে আইসা বলতো চিচিং ফাঁক। পাশ করে একটা স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে চাকরি পাই, সেটা চাই কিনা? আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? এমন বাংলাদেশ চাই? গতকালকের বাংলাদেশের সাবেক উপদেষ্টা রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিরপেক্ষ সরকার দাবি করে বাংলাদেশের জনগণের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন সেই কথা বলেছিলেন, সেই সরকারের উপদেষ্টা যখন স্পষ্ট করে বলেছেন নারীদের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকেই স্পষ্ট যে জামাত ইসলাম সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও 11 দলীয় জোটকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বাড়ছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাত সাক্ষী হয়েছে। এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে। যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। চোরের 10 দিন গেরস্তের একদিন, একটা কথাই আছে, অবশেষে সেটাই প্রমাণিত হলো। দর্শক শ্রোতা, এবারের নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা কিন্তু অবশেষে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান সব উলঙ্গ করে দিয়েছে, সব ফাঁস করে দিয়েছে, সব চিচিং ফাঁক করে দিয়েছে। দর্শক, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তাই তো বলি রে ভাই, জামাত ইসলামের এত সমর্থন, এত মানুষ এত আনন্দিত, এত উল্লাসিত যে এবার জামাত ইসলাম ক্ষমতায় যাবে, এবার ইসলামী দল ক্ষমতায় যাবে, তারপরেও কেন সারাদিনের পরে রাত্রিবেলা এরকম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সব এলোমেলো হয়ে গেল? এখন সবকিছু কিন্তু প্রকাশ্যে চলে এসেছে, সবকিছু ফাঁস হয়ে গিয়েছে। এটা কথায় আছে না যে সত্য কখনো গোপন থাকে না ভাই। সত্যকে যদি 100 ফুট মাটির নিচেও যদি দাফন করে দেন, সেই সত্য মাটি ফেটে বের হয়ে আসবে। এটাই হলো সত্য। অবশেষে কিন্তু সেই সত্যটা মাটি ফুটে বের হয়ে এসেছে, নিজেই স্বীকার করেছে সাবেক এই উপদেষ্টা রেজওয়ানা হাসান। দর্শক, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা একদম আত্মা ভরে কিন্তু ভরে দিচ্ছে। দর্শক, আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, সেটা বুঝতে পারবে। ভিডিও শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখলে আপনারা কি চমক পাবেন আজকের ভিডিওর ভিতর থেকে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর ভিডিওর শেষ মুহূর্তে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে কথা কেন, সরাসরি মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আইন কেমন জানেন? মাকড়সার জালের মতো। হ্যাঁ, মাকড়সার জালের মধ্যে দেখবেন ছোট ছোট পোকামাকড় আটকা পড়বে। মাকড়সার জালে কি কোনো জানোয়ার আটকা পড়বে? না, ওই জানোয়ার মাকড়সার জাল ছ্যাদ ভ্যাদ করে বাইরে যাবে। তার মানে কি জানেন, এই আইন কানুন সবকিছু গরিবের জন্য, ধনীদের জন্য না। ধনীরা ওই জাল ছিঁড়া বাইরে যায়। তো কেন কথাগুলো বলতেছি একটুখানি শোনাই। তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী, কার সাথে এটা শুনতে হবে। বর্তমান যে গভর্নর, তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে। এস আলমের শেয়ার রয়েছে। এস আলমের সাথে তার পুরনো বিজনেস, এবং শোনা যাচ্ছে এস আলমই উনাকে ওই চেয়ারে বসাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে। আচ্ছা, আর কি কি বলছে একটু টাইনা দিয়া শুনি, এটা অনেক বড়। কোন একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে, মানে উনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে কোন একটি ব্যাংকে 1000 কোটি টাকা লোন দিছে। গুড। তারপরে আরো কি দেখেন শুনেন। এবং আরো জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন যাওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য আমি আবারো বলবো, সরকারের কি উচিত হবে? ওনার ব্যাপারে তদন্ত করা। যাই হোক, দেখেন বাংলাদেশ গভর্নরের পোস্টটা কিন্তু বিশাল বড় পোস্ট। এই যে যমুনাতে যেমন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ছিলেন না, ওনার জন্য কিন্তু একটা বাড়ি আছে গুলশানে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাড়ি। এই বাড়ির সমস্ত খরচ কিন্তু সরকার চালায়। এখানেও কিন্তু বডিগার্ড, চাপরাশি, রান্না বান্না, মাছ মাংস যা কিছু আসে
সব ওই সরকারি টাকায়। সরকারের অনেক টাকা খরচ কিন্তু ওনার পিছনে। কারণ কি জানেন, ওনার সিগনেচার থাকে তো টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে বাপ রে বাপ, উনি ঋণ খেলাপি হইলে কি হবে, উনি এস আলমের বন্ধু হইলে কি হবে, ওনার সিগনেচার লাগবে তো এখানে। শোনা যাচ্ছে এস আলম এই নির্বাচনে নাকি প্রচুর টাকা ঢালছে, প্রচুর, 2 হাতে বস্তায় ভৈরা ভৈরা। যাই হোক, এগুলার কোনো প্রমাণ তো আমার কাছে নাই, কেউ আবার প্রমাণ চাইেন না। প্রমাণ কি চাইতে পারবেন? রেজাওয়ানা হাসানের কাছে। সৈয়দ রেজাওয়ানা হাসান উপদেষ্টা ভদ্র মহিলা সবকিছু ফাঁস করে দিল, চিচিং ফাঁক। ওই যে আলিবাবা 40 চোরের গল্প শুনছিলেন আপনারা? তারা কি করতো জানেন? পাহাড়ের ভিতরে থাকতো আর বাইরে আইসা ডাকাতি করতো। কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকতো কেমনে? ওই পাহাড়ের সামনে আইসা বলতো চিচিং ফাঁক, তখন পাহাড়টা ফাঁক হয়ে যেত, তারা ভিতরে ঢুকে যেত। এরকম চিচিং ফাঁক কইরা দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে, নির্বাচনটাকে কিভাবে চিচিং ফাঁক কইরা দিছে সে ব্যাপারে একটা সাক্ষাৎকার দিছে। পুরো সাক্ষাৎকারটা আমি শুনছি ভাই, পুরো সাক্ষাৎকারটা আমি মনোযোগ দিয়ে শুনছি। ওইখানে সাংবাদিক কিন্তু ধীরে ধীরে তাকে ওইদিকে নিয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওই যে মাজার ভাঙা, বাউলদের উপরে অত্যাচার হলো, আবার এক মাজার থেকে লাশ উঠায়া আগুন দিয়া পোড়ানো, ওইসব ব্যাপারগুলো আলোচনা করতেছিল। তখন উনি বলতেছিল সেই শক্তিকে তো আমরা মাথা চারা দিয়া উঠতে দেই নাই, তাদের বিপক্ষে ছিলাম আমরা, এটাই উনি বলছে। তখন ওই সাংবাদিক খুব কায়দা করে বলতেছে তাদের একটা অংশ তো বিরোধী দল, মানে জামাতের দিকে ইঙ্গিত করছে। তখন উনি বলতেছে, ভদ্র মহিলা বলতেছে তাদের তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, মানে মূল ধারায় আসতে দেই নাই, রুইখা দিছি। এর অর্থ কি জানেন? নির্বাচনে রুইখা দিছি, এটাই তো বোঝা গেল। এখন এটার উত্তর তো ওনাকে দিতেই হবে। উনি তো শপথ করছিল কোন রকম কারো পক্ষে যাবে না, নিরপেক্ষ থাকবে, এই শপথ কইরাই তো ওই চেয়ারে বসছিল। কিন্তু উনি যে কথাটা বললেন, উনি তো নিরপেক্ষ না। এবং জামাত ইসলামে নারীদের কি অবস্থান সেটা নিয়ে উনি খুব চিন্তিত, ওইটা নিয়ে উনি বর্তমানে কাজ করতেছে। কারণ উনি হচ্ছে আসলেই শাহবাগী, অতীতে বোধহয় শাহবাগে ওনার যাওয়া আসা ছিল, কথাবার্তা ওই শাহবাগীদের মতো। এখন উনি যেটা বলছে এটা তো রাজ সাক্ষী হয়ে গেল। জামাত ইসলাম দাবি করছে যে উনি আমাদের রাজ সাক্ষী। এই নির্বাচনটাকে যে এদিক সেদিক করা হয়েছে এটা তো ওনার কথাতেই বোঝা যায়, তাই না ভাই? উনি কেন এই কথা বলবে? কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন দেখেন ওনার এই কথায় কিন্তু ডক্টর ইউনূস স্যারও কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কি জানতো না ওনার ভিতরে ভিতরে ওনার উপদেষ্টারা যে এসব আকাম কুকাম করতেছিল? এটা কি জানতো ডক্টর ইউনূস স্যার? মনে হয় না জানতো। ওনাকে অন্ধকারে রাইখাই করা হয়েছে, যার জন্য দেখেন না উনি একদম চুপ, বোবা হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। উনি যেভাবে স্বপ্ন দেখাইছিল আমাদেরকে, এতে তো ওনার মুখে খই ফুটার কথা, তাই না? নির্বাচনের পর, কারণ গণভোট তো জয়যুক্ত হয়েছে, ওনার মুখে তো খই ফুটার কথা। উনি তো বলছিলেন গণভোটের মাধ্যমেই এই দেশটা নতুন একটা পথ খুঁজে পাবে, নতুন যাত্রা হবে, নতুন একটা বাংলাদেশ হবে। সবই তো চুদলিং পং হয়ে গেল, কেউ তো আর সামনে আসতেছে না। আজকে আমি দেখলাম আদালত পাড়ায় একজন দাবি করতেছে, উনি হয়তো পুলিশের পক্ষের উকিল, উনি বলতেছে আবু সাইদ কোনো গুলি টুলি খায় নাই, ওনার জামা কাপড়ের মধ্যে কোনো গুলির ছিদ্রি নাই। আবু সাইদ শহীদ কিভাবে হইলো এটা নিয়ে উনি বিরাট প্রশ্ন তুলে ধরছে, একদম প্রথমেই হাত দিছে, দেখছেন? এরপরে একে একে সব কিছু বুঝাই দিবে যে কেউ শহীদ হয় নাই, আর যারা পঙ্গু হয়েছে ওরা নিজেরা মারামারি করে পঙ্গু হয়েছে, এটাই বুঝাই দিতে চাইতেছে। এ হচ্ছে নতুন বাংলাদেশ। ডক্টর ইউনূস স্যার, এই বাংলাদেশের স্বপ্নই কি আপনি দেখাইছিলেন, নাকি আপনি ব্যর্থ? আপনি ব্যর্থ না সফল? একটা বক্তব্য তো দিতেই হয়। কেউ ভাই ওনার একটা সাক্ষাৎকার নেন, ওনার কিছু কথা শুনতে চাই। ওনার ডাইন হাতের কথা তো শুনতেছি, ওনার ডাইন হাত আর বাম হাত ছিল কে? আসিফ নজরুল সাহেব, আর ওই যে আমেরিকা থেকে হায়ার করে আনছিল খলিল সাহেব, খলিলুর রহমান খলিল, আমাদের একজন অভিনেতা ছিল, ওর চেয়েও বড় অভিনেতা তো এই খলিল সাহেব। উনিও কিন্তু শপথ ভঙ্গ করছে। শপথ নেবার সময় উনি বলছিল নিরপেক্ষ থাকবে, শুধু একটা নির্বাচন কইরা দিবে। নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় না, তাদের ওইখানে যায় আবার পররাষ্ট্রমন্ত্রী হওয়া, প্রতিরক্ষা মন্ত্রী হওয়া, বিরাট বড় ব্যাপার। এইটাই তো ছিল আপনার মনের ভিতরে ফোন দিয়ে। হ্যাঁ, এটাই ছিল। এখন বোঝা যায়। কেন বোঝা যায় আমি একটু বুঝায় বলতেছি। দেখেন, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। অনেক আমরা এই ব্যাপারটা মাইনা নিতে পারি নাই যে ভাই আগুন টাগুন দেওয়া, এবং ভিতরে অনেক সাংবাদিক আটকা পড়ছিল, সেটা নিয়েও কিন্তু আমরা অনেক ভয়ে ছিলাম। যাই হোক, জানের উপর দেওয়া যায় নাই, মালের উপর দেওয়া গেছে। কিন্তু এখন দেখতেছি ওই পোড়া মালগুলাকে জাদুঘর বানায়া সবাইকে ডাইকা ডাইকা দেখাইতেছে। কিন্তু কথা ছিল ডক্টর ইউনূস স্যার, কথা তো ছিল গত 16 বছরের কি কি আকাম কুকাম হয়েছে, এবং 36 দিনে ফ্যাসিবাদ সরকার কি কি হত্যাকাণ্ড চালাইছে, এই সব কিছু নিয়ে একটা জাদুঘর বানাইবেন। সেই জাদুঘরে আপনাদেরকে যাইতেও দেখলাম আমরা একদিন, ওখানে সালাউদ্দিন সাহেব গেছে, ডক্টর ইউনূস স্যার গেছে, নাহিদ ইসলাম গেছে, সবাই গেছে। আপনারা জাদুঘরটা দেখলেন, কিন্তু ওই জাদুঘরটা তো আমরা দেখতে পাইলাম না। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর জাদুঘর। এখন প্রথম আলোর জাদুঘর নিয়ে আমার একটা কথা, ওইখানে যায়া এই খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব দাঁড়ায় গেছে, পাশে ছিল মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব
কাদের উপরে দোষ চাপাইবার জন্য এখানে দাঁড়াইছিলেন? ঘটনা কি আপনাদের? আপনারাই তো ক্ষমতায় ছিলেন যখন এটা আগুন দিয়া পোড়ানো হয়। আসিফ নজরুল সাহেব আপনি ছিলেন আইনমন্ত্রী, আর খলিল সাহেব ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা। মন্ত্রী তো না, দুজনই উপদেষ্টা। তার মানে কি পুলিশ, আর্মি, র্যাব সবকিছু তো খলিল সাহেবের অধীনে এবং এই আসিফ নজরুল সাহেবের অধীনে। ওনারাই তো ছিলেন দুই দিকে, তাই না? তাইলে ওই দুজন ওইখানে যায় কার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনারা কেন অ্যাকশন নিলেন না ওই টাইমে? তার মানে কি এই আগুন পোড়ানোর পিছনে আপনাদেরও হাত আছে। এখন যেহেতু দেখছেন নতুন একটা সরকার আসছে, ওইখানে যায় এখন ওই পক্ষের হয়ে যাইতে চাইতেছেন। আপনারা বুঝাইতে চাইতেছেন আমরা এই পক্ষের। একদম তো সরাসরি মন্ত্রী পদ নিয়েই চলে গেছে আসিফ নজরুল সাহেব, আপনি মিস ফায়ার হয়ে গেছেন। সবাই ভাই শপথ নেয় আর শপথ ভঙ্গ করে। আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, উনিও কিন্তু শপথ নিছিল কোনো কিছুই প্রকাশ করবে না, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করবে, কিন্তু উনিও গোপনীয়তা ফাঁস করে দিছে। সবাই কিন্তু বেআইনি কাজ করতেছে, কিন্তু কেউ আটকা করতেছে না। ওই মাকড়সার জালের মতো সব গরিবের জন্য, ছোট ছোট পোকামাকড়ের জন্য বড় বড় রাঘব বোয়াল, বড় বড় জানোয়াররা ওই মাকড়সার জাল ভেদ করে পার হয়ে যেতেছে, খুব ভালোভাবে পার হয়ে যেতেছে। আর আমরা দেখতেছি কেউ কিছু বলতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো যে ভাই, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, সেটা আপনার মুখ দিয়ে একদিন বাইর হবেই, যে কোনো অ্যাঙ্গেলে হোক বাইর হবে। যেভাবে এই যে রেজওয়ানা হাসানের মুখ দিয়ে বাইর হয়ে গেছে, ষড়যন্ত্র করছে এই নির্বাচনটা নিয়ে, এটা ওনার কথা থেকেই তো বোঝা গেছে। উনি নিজেই বলতেছে, ওনার স্বীকারোক্তি আছে। এখন উনি কি একা ছিল এখানে? না, একা সম্ভব না। আর কারা কারা ছিল সেটা আমরা জানতে চাই। দেখেন, একটা টাইমে কিন্তু জামাত বলছিল ওনাদের কাছে কয়েকজনের অডিও কল রেকর্ড আছে। আবার জামাত ইসলাম এই কথাও বলছে যে আমরা সংসদে যায়া মহামান্য রাষ্ট্রপতির অনেক কিছু ফাঁস করব। উনি অনেক কিছু লুকাইছে, অনেক কিছু উনি বলে নাই জনগণের সামনে, সেটা আমরা জনগণের সামনে তুলে ধরবো। এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা অপেক্ষায় রইলাম জামাত ইসলাম কি গোপন কইরা গেছে যেটা সংসদে যায় ফাঁস করবে রাষ্ট্রপতির ব্যাপারে। যাওয়ার আগে শুধু বইলা যায় ভাই, কেউ ঘাবড়াবেন না, গণভোট বিফলে যাবে না, গণভোট বিফলে যাইতে পারে না। সবকিছু তো ওয়াদা করা, লিখিত প্রমাণ আছে, সবাই সিগনেচার করছে এই গণভোটের জন্য। দেখি না আমাদের হাইকোর্ট থেকে কি রায় আসে। নিশ্চয়ই হাইকোর্ট থেকে মানুষের বিরুদ্ধে যাবে, মানুষের মনে ক্ষোভ জন্ম নিবে, এরকম কোনো রায় আসতে পারে না। আর বাংলাদেশের সাবেক উপদেষ্টা রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিরপেক্ষ সরকার দাবি করে বাংলাদেশের জনগণের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন সেই কথা বলেছিলেন, সেই সরকারের উপদেষ্টা যখন স্পষ্ট করে বলেছেন নারীদের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকেই স্পষ্ট যে জামাত ইসলাম সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও 11 দলীয় জোটকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে কোথায় হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে স্পষ্ট হলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা মূলত হয়েছে সরাসরি সরকারের যারা তৎকালীন সময় দায়িত্বে ছিলেন তার মধ্যে একটি বড় ধরনের সিন্ডিকেট, হতে পারে ফুল টিম সরকার সহ সিন্ডিকেট, হতে পারে রেজওয়ানাদের মতো কিছু ব্যক্তি যারা এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত। আপনারা নাম শুনছেন ডিপ স্টেট, ডিপ স্টেট, কিন্তু ডিপ স্টেটটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? এটা কোত্থেকে এসেছে? কারা এটা করছে? এ নিয়ে কিন্তু জনমনে বেশ প্রশ্ন রয়েছে। এই ডিপ স্টেট গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে ক্লিয়ার হলেন, ডিপ স্টেট মানে এরাই কলাকৌশলী করে এদের সাথে যে টিম রয়েছে সেই টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে প্রভাব বিস্তার করলে একটা জায়গায় একটা দলকে রাষ্ট্র ক্ষমতায় আসতে বাধা প্রদান করা যায়, চেপে ধরে রাখা যায়, তারাই সেই কাজগুলো করেছে। আজকের সেই রেজওয়ানার বক্তব্যের পরে আমি স্পষ্ট করেই বলতে পারি, নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেখান থেকে একটি নারী বিদ্বেষী মানে তাদের সোকল্ড যে তারা বর্ণিত করেছিলেন এবং সেটা দিয়ে সারা বাংলাদেশে হৈহুল্লোড় তৈরি করেছিলেন। মূল উদ্দেশ্যটাই ছিল একটা প্ল্যানের অংশ হিসাবে, কারণ তার বক্তব্যের সাথে আপনি লিঙ্ক খুঁজেন। ওনার বক্তব্য হচ্ছে নারী, আর আমিরে জামাতের যেই হ্যাক যেটা হয়েছে আইডি, সেখানেও পোস্টের ইস্যুটা ছিল নারী। এই নারীদের সাথে তারা জনগণকে প্রতারিত করে যখন দেখেছে যে বাংলাদেশের সমগ্র নারীরা ভোট দিচ্ছে জামাত ইসলামে এবং এই জোটে, তখন সেই জামাত ইসলামের জোটকে এবং এই 11 দলকে ছোট করে দেখার জন্যই সেখানেও নারী বিষয়টাকে টেনে এনে নির্বাচনের কয়েকদিন আগে এই অপকর্মটি করেছে। এবং দেখেছেন যে সেখানে সরাসরি বঙ্গভবনের একজন কর্মকর্তা তদন্তে বের হয়ে এসেছিল যে তিনি জড়িত, এবং সে বিষয়টিও কিন্তু এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা এখন আর নতুন করে আগায়নি, এবং সেটা কিন্তু শেষ ওই জায়গায়। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন সময় বলেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা সরাসরি সম্পৃক্ত এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য। সেই কয়েকজন উপদেষ্টা নিয়ে কিন্তু জামাত ইসলাম সহ তারা কিন্তু প্রতিবাদও করেছিলেন যে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু উপদেষ্টা রয়েছে। তারপরেও অনেকেই নির্বাচন সুষ্ঠু হোক,
পরবর্তীতে বাংলাদেশের সেই ফ্যাসিবাদের পুনর্জাগরণ না হোক, এই জাতীয় স্বার্থের কারণে সবাই মিলে নির্বাচনের পথেই কিন্তু পা বেরিয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনটা যে একেবারে পরিকল্পিত, ওর আর একটা এক্সাম্পল হচ্ছে নির্বাচন শেষ ওই দিনই বাংলাদেশের যখন মন্ত্রিপরিষদের আলোচনায় নাম আসলো যে কারা কারা নতুন মন্ত্রিপরিষদ হবেন, তখন সেই ডক্টর খলিলুর রহমান সাহেবের নাম চলে আসছেন, যিনি এখন বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। তৎকালীন সময়ে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আমার এখনও মনে আছে যে কতটা গুপ্তচরগিরি তিনি সেখানে করেছেন, যে তিনি যখন ওখানে দায়িত্ব পালন করছেন তখন তাকে বিএনপির পক্ষ থেকেও বাধা প্রদান করা হয়েছিল যে এই লোকটি এখানে কেন, এবং জনাব সালাউদ্দিন সাহেব যিনি এখন বর্তমান সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন তার বিরুদ্ধে স্পষ্ট বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। তার মানে কতটা ডিপ স্টেটের লোক তিনি, যে তাকে সালাউদ্দিন সাহেবও চেনেন নাই, অথবা সালাউদ্দিন সাহেবকে অভিনয় করে বলতে হয়েছে তার বিরুদ্ধে, যাতে করে এই বক্তব্যটার মাধ্যমে আপনারা যারা বিপরীত জায়গায় রয়েছেন জামাত কিংবা অন্য দলের, তারা যাতে আবার খলিল সাহেবের পক্ষে থেকে ওনাকে দায়িত্ব পালনের তৎকালীন সময়ের দায়িত্বের জন্য তার পক্ষে থাকেন, আর বিএনপি বিরোধিতা করে তার জন্য দেখিয়েছে লোকটা আমাদের না, লোকটা তাদের। এবং সর্বশেষ দেখা গেল লোকটা কার সেটার প্রমাণ ওই যে মানে আর সহ্য হলো না, লোকটাকে একদিনের মধ্যেই নিতে বাধ্য হয়েছে বিএনপি, তাকে কিন্তু মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। এখন কিন্তু নির্লজ্জভাবে এই যে একটি কাজ করা হয়েছে, এই কাজটি এখন কেউ সমালোচনায় আনবে না, আলোচনায় আনবে না। আপনারা নিজেরাই দেখেন যে আপনি নিজে যেই ব্যক্তি নিয়ে সমালোচনা করলেন সেই ব্যক্তি এখন কিভাবে একদিনের মধ্যে রাষ্ট্রের পররাষ্ট্র উপদেষ্টা হয়। যোগ্যতার মাপকাঠিতে একজন ব্যক্তিকে আপনি নিয়োগ দিতেই পারেন, যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গা থেকে, কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের স্বার্থে যেই মানে যেখানে পর্যন্ত আলোচনা এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিও তাকে রাষ্ট্রের প্রয়োজনে, আমরাই বলেছিলাম তাকে দরকার, জামাত আসুক বিএনপি আসুক তাকে রাখুক, তার মতো ব্যক্তি পর্যন্ত বারবার বলেছেন যে আমি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আসতে চাই না, নেক্সট গভর্নমেন্টে থাকবো না, এবং সেটা কিন্তু সাংবাদিকদেরকেও বলে দেওয়া হয়েছে। সেই জায়গায় খলিলুর রহমান সাহেব এখানে ঢোকার মধ্য দিয়ে প্রমাণ হয় যে এটা একটা চুক্তির অংশ হিসেবে উনি এখানে প্রবেশ করেছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন যে নির্বাচনটার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এত বড় একটি ইঞ্জিনিয়ারিং যেটা বাস্তবিক অর্থেই জামাতের মতো সংগঠন কিংবা 11 দলের পক্ষে বুঝে ওঠে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আপনি জনগণের যত বড় সমর্থনই আপনার থাকুক না কেন, পায়ে পায়ে বাধা তারা প্রদান করেছে, মিথ্যা বানোয়াট বক্তব্য তারা রটিয়েছে, তারপরে জামাত ইসলামকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু তো এরকমও তথ্য আছে 10 থেকে 15% ভোট অটোমেটিক যেখানে যা ছিল, মানে নির্দেশনা এরকমই যে 10-15% ভোট জামাতের এমনি কমিয়ে দেওয়া, সেটা যে আসন হোক, আপনি যদি 5টা ভোট পান ওটা কমাই দিতে হবে, আপনি যদি 20টা ভোট পান সেখানেও কমিয়ে দিতে হবে, মানে পার্সেন্টেজে আপনাকে ওই ভোট কমাই দিতেই হবে। এরকম একটা কথারও কিন্তু চোর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হয়েছে। জামাত ইসলামকে ঠকানোর জন্য যে কাজগুলো করেছে, দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছিল, এটাও সিন্ডিকেটের অংশ হিসেবে, সবাই যে লাগবে এমন না। যমুনা টিভি সহ বিভিন্ন টিভিতে যখন আপনারা দেশের পক্ষেরও ভালো ভালো নিউজ পেতেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেখবেন যে সমস্ত মিডিয়াগুলো আপনাকে কেউ কোনো জায়গায় খুব ভালো কোনো কাভার দেওয়ার চেষ্টা করে নাই। তার মানে এটা একটা সিন্ডিকেটের অংশ হিসেবে আপনি এই সাপোর্টটা আর পান নাই। প্রশাসনিকভাবে যেখানে দল নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে মনে হয়েছে যেন একপাক্ষিক নির্বাচনের জন্য সবাই দায়িত্ব পালন করছেন, এবং ম্যাক্সিমাম জায়গায় সর্ব অবস্থায় এমন একটা মানে নাটক সাজানো ছিল, বাহিরে বোঝা যাচ্ছে না, কিন্তু সব নিরিবিলি অপেক্ষা করছে একটা বিশেষ ডিক্লারেশনের অপেক্ষায়। আমি সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটা নতুন করে এখন হওয়ার দাবি রাখে। কারণ কি, আপনি তো নির্বাচন করার জন্যই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলেন যে সুষ্ঠু সুন্দর ধারা একটি নির্বাচন তারা করবেন, এবং সেই নির্বাচনটা যদি একজন উপদেষ্টা তিনি তার বক্তব্যে স্পষ্ট বলে দিতে পারেন যে আমরা তাদেরকে ঠেকিয়ে দিয়েছি, এমনকি এখন যারা আছে তাদেরও ঠেকিয়ে দিতে হবে, যাতে কোনো অবস্থায় মেইন স্ট্রিমে না আসতে পারে। জামাত ইসলামী মেইন স্ট্রিমে আসবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপি মেইন স্ট্রিমে আসবে জনগণ সিদ্ধান্ত নেবে। আমার তো কাউকে ঠেকানোর প্রয়োজন নাই। আজকে যদি বিএনপি মেইন স্ট্রিমের দল হয়, তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে, তাকে সরকার গঠনের সুযোগ দিবে, সেটা আপনার পছন্দ হোক কিংবা না হোক, সেখানে তো বাধা দেওয়ার কিছু নাই। তেমনিভাবে বিএনপির জায়গায় যদি আজকে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি মেইন স্ট্রিমের দায়িত্ব পালন করেন, তাকে ওখানে উঠতে জনগণ যদি সাহায্য করে, যেই অধিকারের কথা বলে আপনি তাদেরকে আসতে দিবেন না, সেই নারীরাই যদি ভোট প্রদান করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, আপনি ঠেকানোর কে? সারা বাংলাদেশের এই যে শিবিরকে মানুষ ভোট দিয়েছে, অনেকেই আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে অপছন্দ যারা করেন জামাত শিবিরকে, তারা বারবার বলেছেন যে এই শিবির কেন আসবে, শিবিরের ঠেকাইতে হবে, প্রগতিশীল বিশ্ববিদ্যালয় ওদের কাজ কি? তা আপনি ঠেকানোর কে? যারা প্রগতিশীল দাবি করছেন, আপনি নারীর অধিকার দাবি করছেন, নারীরাই তো এই জনপ্রিয় ছাত্র সংগঠনকে ভোট দিয়েছে, শিবিরকে ভোট দিয়েছে, তো সেখানে তো আপনি আমার ঠেকানোর কিছু আসে যায় না। ঠিক একই উপায় বাংলাদেশের যে ভোটটা হয়েছে, এই ভোটে কেউ কাউকে ঠেকানোর তো কিছু নাই প্রিয় বন্ধুরা আমার। এখানে তো ভোট দিবেন জনগণ, জনগণ নারীরা মিলেই তো জনগণ। এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সাধারণ নাগরিক সবাই মিলে যাকে পছন্দ করবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন। তো তাকে আপনি ডাইরেক্ট বললেন যে তাকে আমরা আসতে দেইনি, ঠেকিয়ে দিয়েছি, ভবিষ্যতেও যাতে আসতে না পারে আপনারা ঠেকিয়ে রাখবেন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট সংবিধানের লঙ্ঘন, যে সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন, বাংলাদেশের আইনের লঙ্ঘন, শপথের লঙ্ঘন,
তারা যে উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের মূল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য গত সরকারের দায়িত্ব পালন করেছেন সেটার স্পষ্ট লঙ্ঘন বিদায় আমি মনে করি রেজওয়ানার শুধুমাত্র শাস্তি নিশ্চিত করা নয়, বরং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আরেকটি নির্বাচন করে তারপরে যারা আসলেই মেইন স্ট্রিম হওয়ার যোগ্যতা রাখে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তাতে যদি জামাত ইসলাম আসবে, বিএনপি আসবে, কিন্তু যে কয়টা যার অধিকার আছে সেই কয়টা তাকে নিয়েই আসতে হবে। এর বাইরে কোনো ধরনের নিজেরা চাপিয়ে দেয়া, মন গড়া কোনো কিছু বর্ণনা করার সুযোগ কিন্তু নেই, করা ঠিক হবে না। জামাত শিবিরের চাপে বিএনপি সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। দর্শক, জরুরি ঘটনা ঘটে গেছে। দেখেন, এই জিনিসটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে বিএনপি চাঁদাবাজিকে স্বীকার করে কিনা। দেশে চাঁদাবাজি হচ্ছে এটি তো বিএনপি স্বীকার করে না, তারা সমঝোতার ভিত্তিতে হচ্ছে বলে দাবি করে যে না, এই যে সড়কে যেটা দেখছেন এটা চাঁদাবাজি না, এটা চাঁদা নেয়া, এটা মালিক সমিতি, শ্রমিক সমিতি তারা শ্রমিকদের, মালিকদের কল্যাণের জন্য নিয়ে থাকে। কিন্তু চাঁদাবাজি যে একিউট আকার ধারণ করছে, ভয়ানক রূপ ধারণ করছে, এটা কিন্তু তারা বলতে পারছে না, এটা তারা সরাসরি বলে না। এমনকি বিএনপি সরকারের সিস্টেম হচ্ছে যে চাঁদাবাজিকে ধামাচাপা দেওয়া। যেমন চাঁদাবাজির কোনো রিপোর্ট বিএনপির কেউ ছাড়া তো চাঁদাবাজি করতে যায় না, চাঁদাবাজি মানেই বিএনপি। যেহেতু মিডিয়াগুলো প্রায় সব বিএনপির দখলে, আমার দেশ নয় দিগন্ত ছাড়া, এ কারণে বিএনপির মিডিয়াগুলোর প্রতি নির্দেশনা হচ্ছে যে চাঁদাবাজির রিপোর্ট তোমরা করবে না। চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো হত্যাকাণ্ড বা আহত ঘটনা ঘটে তাহলে ওটাকে সামাজিক প্রভাব বিস্তার বা আহত এভাবে রিপোর্ট করবা। চাঁদাবাজি চলছে বিএনপি সরকার আমলে, এটা বুঝতে দিবে না। কারণ জামাত এনসিপির প্রধান প্রচারই হচ্ছে বিএনপির বিরুদ্ধে, অভিযোগ হচ্ছে যে এরা চাঁদাবাজ সরকার। তো এইখানে বিএনপি যেখানে চাঁদাবাজিকে ধামাচাপা দিতে চাচ্ছে, চাঁদাবাজিকে অস্বীকার করছে, সেখানে জামাত শিবির জোরালোভাবে প্রচার করছে এবং চাঁদাবাজির ঘটনা যেখানেই ঘটছে সেটাই তারা বিবৃতিতে আনছে। এখন পর্যন্ত রাজপথে নামে নাই, সামনে রাজপথে নামবে। এটা কিন্তু বিএনপি জামাতের মধ্যে একটা রাজনীতি। বিএনপি চায় চাঁদাবাজিকে ধামাচাপা দিতে, যেমন যাত্রাবাড়িতে এক লেগুনা চালককে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে। এটা জামাত এনসিপি সবাই বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু বিএনপি শেষমেশ চুপচাপ থেকে র্যাবের মাধ্যমে একটা বিবৃতি দিয়েছে যে না, এটা চাঁদাবাজি কিছু না, এটা যাত্রী ওঠানামা নিয়ে দ্বন্দ্ব। এরকম চাঁদাবাজির প্রত্যেকটা ঘটনা বিএনপি একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করে। সেখানে জামাত এনসিপি চাঁদাবাজির কথা মিডিয়াতে তাদের হাতে নাই, সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, পলিটিক্যালি এস্টাবলিশ করে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করছে। এটি হচ্ছে জামাত এনসিপির রাজনৈতিক সফলতা। হ্যাঁ, এটাই করছে জামাত শিবির। বিশেষ করে শিবির কিন্তু লিমিটেড স্কেলে চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে অলরেডি নেমেছে। শিবির বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করছে। দর্শক দেখেন খবর, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির নির্দেশ আইজিপির। কেন? বিএনপির ভাষায় তো চাঁদাবাজি নাই, চাঁদাবাজি ঘটছে না, ঘটছে যা সেটা অন্য কিছু। এখন আবার জিরো টলারেন্স নীতি। এটি হচ্ছে যে রাজনৈতিকভাবে চাঁদাবাজি নিয়ে জামাত এনসিপি, জামাত শিবির সিরিয়াস। শিবির কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করছে। এমনকি দেখেন বিএনপি কতটা চাঁদাবাজির পক্ষে, শিবির চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করছে, ছাত্রদল পাশেই মিছিল করছে, শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে গুপ্ত। তার মানে শিবিরের অপরাধ কি? তারা চাঁদাবাজির বন্ধের দাবিতে মিছিল করছে। আমির হামজা চাঁদাবাজির বিরুদ্ধে স্ট্রং হয়েছে, এখন আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কুষ্টিয়ার ডিসি চাঁদাবাজি বন্ধে এমপিকে সহযোগিতা করছে, যার ফলে কুষ্টিয়ার ডিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং জনগণ কুষ্টিয়ার ডিসিকে যাতে না সরানো হয় এই জন্য তারা মানববন্ধন করছে, মিছিল করছে। তো বিএনপির যে নীতি যে চাঁদাবাজি হচ্ছে না, তো সেখানে আইজিপি এটা বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। এটি হচ্ছে জামাত শিবির এনসিপির চাপের ফল। হ্যাঁ, শুধু এই নির্দেশনা না, জরুরি নির্দেশনা না জিরো টলারেন্স, এই নির্দেশনার আলোকে গ্রেপ্তার করতেই বাধ্য হবে অনেক জায়গায়। জামাত শিবির এমন পরিস্থিতি তৈরি করবে, এনসিপি এমন পরিস্থিতি তৈরি করবে যে বিএনপি সরকার ব্যবস্থা নিতে, পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে, নইলে পুলিশ নিজেই বিপদে পড়বে, টোটাল বিএনপি সরকার ক্ষমতায় থাকাটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ নির্বাচনের আগ থেকেই বিএনপিকে চাঁদাবাজ এই কথা সহ্য করে এখানে আসতে হয়েছে। তো এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট দর্শক, আইজিপির এই নির্দেশনা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এবং পুলিশের আইজিপি বিএনপি নিয়োগ দিয়েছে, বিএনপির, এবং তিনিও মজলুম মানুষ। তিনি হাসিনার আমলে একদম চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার নেওয়া হয়েছে। ইউনূসের আমলেও যাকে আইজিপি বানানো হয়েছিল একই রকমের ছিল। তবে যতটুকু জানতে পেরেছি বাগেরহাটের লোক ভালো মানুষ, আইজিপি তুলনামূলকভাবে ভালো মানুষ। বিএনপির মধ্যেও একটা লিমিট থাকে, নোংরামির লিমিট থাকে। তো কিছু কিছু আছে যে একদম নোংরা ডাটি, কিছু কিছু আছে যে তুলনামূলকভাবে ভালো। তো এই জায়গায় মোটামুটি ভালো আইজিপি, মোটামুটি ভালো, সন্তোষজনক। তো এই আইজিপি কিছু ভালো কাজ করতে পারবেন। তার একটা জানেন যে ক্ষমতায় টিকে থাকতে হলে কিছু জায়গায় ভালো কাজ করতে হবে, নইলে জামাত এনসিপি তাকে সাই দিয়ে ধরবে। এই জন্য একজন মোটামুটি ভালো আইজিপি নিয়োগ দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে ওসি এবং এসআই বেশিরভাগই হচ্ছে খারাপ। ওসিদের মতো খারাপ মানুষ পৃথিবীতে খুব কম থাকে, এটা বাংলাদেশের কালচার। ভালো ছেলেগুলো ওসি হয়ে ওরা খারাপ হয়ে যায়, ওরা রাজনৈতিক দলে দালালি করতে বাধ্য হয় বা দালালি করে, এটি ওদের চরিত্র। এসআইদের মধ্যে আর ক্ষমতাসীনদের একদম মানে আব্বাটাকে, অথচ ওরা একটু স্ট্রং হলে ক্ষমতাসীনরা ওইভাবে আইনের শাসনের উপর প্রভাব বিস্তার করতে পারে না। একটু স্ট্রং হলে কিছু ব্যক্তি সম্পন্ন আছে লোক। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এটা ওই জামাত যে প্রতিনিয়ত চাঁদাবাজির সকল ঘটনার বিরুদ্ধে বিবৃতি দেয়,
তার একটা ফল। নিয়মিত সকল চাঁদাবাজির বিরুদ্ধে জামাত, এনসিপি, শিবির বিবৃতি না দিলে এই ঘটনা ঘটতো না। পুলিশের আইজিপি তখন এই চাঁদাবাজি আছে এটাই বলতো না, বলতো যে কোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে। তো পুলিশের আইজিপির এই নির্দেশনার মাধ্যমে প্রমাণিত হয়েছে চাঁদাবাজি আছে, এখন আছে এবং মারাত্মকভাবে আছে বলে জিরো টলারেন্স প্রয়োজন। সরকার পুলিশ হেডকোয়ার্টার থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশে সব জেলা পুলিশ সুপারদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় হয়। দেখেন পুলিশের যত নিচে যাবেন তত তারা খারাপ, তবে একদম নিচের কনস্টেবলরা একটু কম খারাপ, আর উপরের লেভেলের অফিসাররা মোটামুটি ভালো। আমি পুলিশের ঊর্ধ্বতন অনেকের সাথে মিশেছি, তারা তো বিশেষ করে এ কারণে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা মিডিয়াম আছে। কিছু লোক খারাপ হয়, বিপ্লব কুমার কিংবা হারুন টাইপের লোক হয় অল্প, কিন্তু অনেকের মন মানসিকতা ভালো তুলনামূলকভাবে। কিন্তু এসআই যারা নিয়োগ পায় ওরা একদম ডাটি হয়ে যায় পরিবেশের কারণে, ওদের উপর চাপ বেশি পড়ে। আইজিপি বলেন মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানে এগুলো আছে। এবং ঈদে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজির একটা রমরমা ব্যবসা শুরু করতে পারে, যার ফলে এটা বিশেষ নির্দেশনা, এটা জরুরি নির্দেশনার মতো। আসলে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো এবং ঈদ শেষে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সতর্ক থাকার আহ্বান জানান। মূল বিষয় হচ্ছে এটাই, জামাত, শিবির, এনসিপি যদি চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকে এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, বিএনপি এভাবে লাইনে আসতে বাধ্য হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।